শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন কথা সাহিত্যিক এবং অধ্যাপক ডক্টর নাসরিন জেবিন। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ আপা। প্রথমে বইমেলার অনুভূতি এবং অভিজ্ঞতাটাই আগে জানতে চাই, এবারের বইমেলা কেমন দেখছেন? ধন্যবাদ। এবারের বইমেলা গত 4-5 বছর যাবতই অনেক প্রাণবন্ত এবং আলাদা একটা মাত্রা কিন্তু তৈরি হয়েছে বইমেলার, বিশেষ করে নতুন জেনারেশন যারা ওইভাবে বইয়ের সাথে পরিচিত হয়ে ওঠার সুযোগটা পায়নি, তাদের চোখে, তাদের ভাষায়, তাদের প্রাণে বইয়ের প্রতি একটা ভালোবাসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যত দিন যাচ্ছে নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে, বইয়ের প্রতি একটা অদম্য একটা ভালোবাসা, তারা জানতে চায় ভিতরে কি আছে। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে মেলাটা কিন্তু আগের থেকে এখন আরো অনেক বেশি পরিশীলিত, পরিমার্জিত হয়েছে, অনেক সুসজ্জিত ভাবে, যাতে খুব সুন্দরভাবে সবাই আরাম করে হাঁটাচলা করে দেখতে পারে। তো সবাই, বয়স্করা তো আছেনই, কিন্তু দেখবেন যে পুরো মেলা জুড়ে নতুন প্রাণের একটা সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে তারা অনেক উৎসাহ নিয়ে বই কিনছে এবং তারা পড়ছে, খুব আনন্দের সাথে পড়ছে। এই প্রাণের যে একটা জায়গা অপেক্ষা করে থাকে বইমেলাটা কবে আসবে। আর আমাদের লেখকদেরও আমি বলবো যে আমরা সারা বছর যারা লিখে যাই তারাও কিন্তু ওই টার্গেট থাকে যে কবে পাঠকদের সাথে আমার দেখা হবে, কবে আমার অন্য লেখকদের সাথে। বাইরের বিদেশের লেখকরাও কিন্তু অনেক আসেন, অনেক দেশ বিদেশ থেকে এই জায়গাটা, এই সময়টাকে ধরে কিন্তু তারা আসেন, প্ল্যান করে চলে আসেন। এই যে অন্তর্যোগ, এই যে প্রাণে প্রাণে মিলনের যে একটা সম্মিলনের যে একটা মাত্রা, এটা কিন্তু অনেক বড় আবেদন রাখে। বইমেলার চমৎকার অভিজ্ঞতার কথা শুনছিলাম। আমার হাতে আপা আপনার 3টা বই আছে। প্রথমেই যেটা নিয়ে শুনতে চাই, প্রজাপতি সুখ কবিতার বই, এটা প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, কবিতা আসলে ছোটবেলা থেকে খুব পছন্দ করি। কবিতার সাথে সহবাস আমার ছোটবেলা থেকেই, যার জন্য কবিতা চলে আসে যখন তখন। কবিতা লেখার একটা ভাব যখন আমার আসে, আমি কবিতা লিখি। কবিতার মধ্যে অনেকে হয়তো এটা কিভাবে পর্যালোচনা করবেন আমি জানি না, কবিতার মধ্যে আমাদের সুখ, দুঃখ, প্রকৃতি, রোমান্টিসিজম, আমাদের স্বপ্ন, আমাদের লালিত যত যা কিছু আছে, কবিতা কিন্তু একটা স্বপ্নের কথা বলে যায়। এবং যতই ভাঙন আসুক না কেন, তারপরেও কিন্তু একটা স্বপ্ন লালন করার ভিতরে যে সহবাস, যেটার যে ভালো কিছু, অসম্ভবকে সম্ভব করার ভিতর থেকে একটা লড়াইয়ের যে জায়গা, এই জায়গা কিন্তু কবিতার সাথে সহবাস করলে অনেক বেশি করে এই ছোঁয়াটা পাওয়া যায়। এটার প্রতি ভালোবাসা সবসময় ছিল, আছে, থাকবে। এমনও হয় যে হঠাৎ করে হয়তো রাত দুপুরে কবিতার কোনো ছন্দ মনে হলো, তখন কোনো কিছু অন্ধকারে পাচ্ছি না, টিস্যুর মধ্যে করে লিখে রাখছি যাতে ছন্দটা হারিয়ে না যায়। তো কবিতাকে ভালোবাসার জায়গাটা এভাবে আছে আর কি, আমার ভালো লাগে। ছোট ছোট মুহূর্তগুলোর এই অভিজ্ঞতাগুলো জমে যায় না? এই কবিতার বইটাতে কতগুলো কবিতা আছে এবং বিষয়বস্তুগুলো কেমন? প্রায় 70-78টা কবিতা আছে আর কি। এখানে যেরকম মুক্তিযুদ্ধের কবিতা আছে, এখানে স্বাধীনতার কবিতা আছে, এখানে বঙ্গবন্ধুর কবিতা আছে, ওনাকে নিয়ে কবিতা আছে, এখানে আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের ভালোবাসা, আমাদের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, যেটা আমাদের এক সময় হারিয়ে গেছে, সেটা নিয়ে হয়তো কোনো দুঃখবোধ, বা যেটা চেয়েছি সেটা হয়তো পাইনি, বা যেটা পেয়েছি সেটা হয়তো চাইনি, কেন এমন হলো, এরকম অনেক ছোট দুঃখ, ভালো লাগা, সব বিষয়ই আমার কবিতার মধ্যে আছে। এই একটা বইয়ে যে কবিতাগুলো আছে সেগুলো কি পুরো বছর জুড়ে লেখা হয়? প্রিপারেশনটা, প্রস্তুতিটা কেমন থাকে? প্রিপারেশনটা আসলে শেষ অবধি গিয়ে কি হবে সেটা আসলে চিন্তা করে লেখা হয় না। যখন ভাব আসে আমার, তখনই আসলে আমি লিখি। যখন পাণ্ডুলিপিটা দেওয়ার সময় হয় তখন দেখি কতগুলো
এতগুলো হয়েছে। অনেক সময় হয় যে আরো অনেক বেশি হয়ে যায়, কিন্তু তখন এতটা আসলে দেয়া যায় না, সিলেক্ট করে আবার কিছু কিছু বাদ দিয়ে দিই। এই মুহূর্তে কি কোনো কবিতা শুনতে পারি আপনার? হ্যাঁ, অবশ্যই। আমি আমার এখানের একটা কবিতাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। সুখ নিয়ে যখন আলোচনা করলাম, সুখ নিয়েই বলি। নেবে তুমি আমার কবিতার নাম। আচ্ছা। সুখ সে কি প্রজাপতি, একে রাখতে হবে নকশি কাঁথায়, নাকি সাদা চাদরের মেঘে অধীর হয়ে অযথা ঘোরাঘুরি করে স্বপ্ন পাড়ায়? অষ্টপদী কবিতা আমায় বলে দেয় কবে বাজিয়েছে সুখের সঙ্গীতকে। সুখ বলে কিছু নেই, দুঃখ নামের নদী সে। সুখ আমার স্মৃতির ঘোলা জল, মায়া ভরা দুপুরবেলা, এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া, কিশোর কালের যুবরাজ সে। দুঃখ সে বসে থাকে খুব গভীর গোপনে, হাত বাড়িয়ে বলে দেয় যুবতী হয়ে উঠেছিলে যেদিন তুমি, হয়েছিলে দেবদারু পাইন, সে তোমার প্রথম সৌন্দর্য সুখ। সুখ চন্দন ডালে ঝুলে থাকে সে, বেদনার কাব্য হয়ে, সুখ বলে কিছু নেই। কি চমৎকার! আরো অনেক গল্প শুনবো, কবিতাও শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন কথা সাহিত্যিক অধ্যাপক ডক্টর নাসরিন জেবিন। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। এবার যদি দ্বিতীয় বইটাতে দেখি, আমার হাতে যেটা আছে অব্যক্ত, এই বইটা নিয়ে আপনার কাছে একটু শুনতে যাচ্ছি। বিষয়বস্তুটা নিয়ে কি নিয়ে লেখা হয়েছে? এখানে আসলে অব্যক্ত মানে বুঝতেই পারছেন, ভিতরে অনেক কিছুই আছে, না বলা কথা, না বলা কথা, যেটা আমরা বলতে পারি না। আমাদের এটা নারী প্রধান উপন্যাস। আচ্ছা। আমাদের নারীদের ক্ষেত্রে নারীদের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু বহু আগে থেকে আমরা করে আসছি, প্রজন্মের পর প্রজন্ম আমরা এটা ধারণ করছি। কিন্তু আমাদের একটা কনসেপশন আছে, যেটা আমরা আস্তে আস্তে এটাই আমরা শিখেছি, যে আমরা যত শিক্ষিত হব, আমরা মননে, চেতনায়, বিশ্বাসে যতটা আমরা আলোকিত জীবনের অধিকারী হব শিক্ষার সাথে সাথে, এবং পাশাপাশি আমরা বলছি যে অর্থনৈতিক মুক্তিও কিন্তু নারীর আনা খুব দরকার। তা না হলে নিজের প্রতি সেলফ রেসপেক্টের যে জায়গাটা, হ্যাঁ, সেই স্বাধীনতার মুক্তির একটা জায়গা, সেটা কিন্তু পরিশীলিত পরিমার্জিত হয়ে ওঠে না যদি না নারী কর্মক্ষেত্রে অনেক শিক্ষিত হলো, বাট তার কোনো অর্থনৈতিক মুক্তির জায়গাটা জিরো। সেখানে কিন্তু সমাজ, পরিবার, দেশ কিন্তু কখনোই তাকে বুঝতে পারবে না, বা সেই সম্মানটা সে কিন্তু পাবে না। এইটুকুর জন্য আমরা বলি যে তুমি কর্মক্ষেত্রে যাও এবং তুমি অর্থনৈতিক মুক্তি আনো, কারণ তুমি পৃথিবীতে এসেছো, তোমার অনেক বড় একটা কাজ আছে। সেটা খালি তোমার নিজেকে দেখা শুধু না, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার চারপাশ, সেখানে তোমার নিজেকে আলাদা করে আইডেন্টিফিকেশন তোমার একটা থাকা দরকার আছে। অবশ্যই। এখন আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা এখন অনেক বেশি আমাদের ফোকাসড হয়েছে, এবং এইভাবে আমাদের অনেক মেয়েরা কিন্তু এখন, নারী কিন্তু একটা পুরুষের পাশাপাশি সমানভাবে দৌড়ে যাচ্ছে কি শিক্ষায়, কি যোগ্যতা, এটা আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যেটা, যে কষ্টের যে জায়গাটা, পুরুষের প্রভুত্বের যে জায়গাটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত অনেকটা রয়ে গেছে। তো নারী এখন একটা জিনিস পেরেছে, খুব সুন্দর করে তার দুঃখটাকে সে লুকিয়ে রাখতে পারে। ওই যে তার একটা আলাদা করে একটা যোগ্যতম জায়গা হয়েছে, তার একটা কর্মের জগৎ হয়েছে, সুতরাং সে তার কষ্টটাকে লুকিয়ে সুন্দর করে রেখে বাকি সমস্ত কাজ সে করতে পারছে। কিন্তু এত সুন্দর করে সে মানে রেখে দিচ্ছে, এটা যে তার কাজের হ্যাম্পার হচ্ছে তা কিন্তু না। সে ভেবেই নিয়েছে যে কষ্ট কথাগুলো আমার গার উপর দিয়ে চলে যায়, আমি যেন সেটা কখনো ফোকাস না করি। ভিতরে আছে, কিন্তু এই জায়গাটা, এই যে সুন্দর করে রাখতে পারার যে বিষয়টা, এই যে কাউকে বুঝতে না দেওয়ার বিষয়টা, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু
ক্ষয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যেটা নারী যখন সবার ভিতরে কিন্তু মুড বলে একটা ব্যাপার আছে। হয়তো আমরা কখনো গমনে মুড প্রকাশ করছি, কখনো দর্শনে মুড প্রকাশ করছি, বা নিজের মতন করে যে না আমার এখন মুড নেই, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমার নিজেকে নিজে আমি এখন একটু সময় দিব, হয়তো নিজেই বসে এক মগ চা খাচ্ছি, তখন অটোমেটিক্যালি কিন্তু আমার আমির ভিতরে যে একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু নড়ে ওঠে। এবং সেখানে কিন্তু শুধু নিজেই এটা আমরা খুব সুন্দর করে এটা ভাবতেও নিজে একা একাই পছন্দ করি, রেখে দিতেও পছন্দ করি, না সন্তানকে বুঝতে দিচ্ছি আমরা, না আমরা সমাজ পরিবার কাউকে বুঝতে দিচ্ছি না, সবার কাছে আমরা বলছি আমরা খুব ভালো আছি। এটাও একটা অনেক বড় নারীর জয়। এবং আপনার লেখালেখিতে কিন্তু সবসময় এই নারীর জয় ব্যাপারটি কিন্তু উঠে এসেছে এবং নারী মুখ্য ভূমিকা রেখেছে আপনার লেখালেখিতে সবসময়। এই ব্যাপারটি নিয়ে একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। আমার আসলে নারী সেই আর্য অনার্য যুগ থেকে আজকে পর্যন্ত নারীর যে লড়াইয়ের ব্যাপারটা এবং নারীর যে জয়ের ব্যাপারটা, আগেকার দেখেন আগেকার নারীদের কিন্তু ওরকম শিক্ষা ছিল না, কিন্তু তাদের অনেক বুদ্ধিমত্তা ছিল, তাদের অনেক মননশীলতা ছিল, তাদের চ্যালেঞ্জ ছিল, তারা অনেক, কিন্তু তারা সেই জায়গাটা পাননি। আমাদের চেয়ে তারা অনেক বেশি স্যাক্রিফাইস তারা করেছেন। এখন একটা দুটো বাচ্চা আমাদের ঘরে, কিন্তু তাদের 7টা 8টা 10টা 11টা করে বাচ্চা থেকেছে, তারা প্রত্যেককে খাইয়ে পড়িয়ে পড়াশোনা করিয়ে, এবং তারা নিজেরাও তো শিক্ষিত কিন্তু ছিলেন না, কিন্তু তাদের চেতনা জগতে, কারণ আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের পৃথিবীর সভ্যতা কিন্তু নারী এনে দিয়েছে। হ্যাঁ, নারী কিন্তু যুগে যুগে পৃথিবীর সভ্যতা, তো পৃথিবী কিন্তু একেবারে আয়োজন করে সেই সভ্যতাকে গ্রহণ করছে। তাদের মন মানসিকতা কতটাই উন্নত ছিল যে তারা এই করতে পেরেছে, এই কাজগুলো করতে পেরেছে। তারা অতটা শিক্ষিত না হয়েও, ওই পরিবেশ না পেয়েও তারা অনেক অনেক প্রশংসার দাবিদার রাখে। এই জন্য আমি এখন মনে করি যারা আমরা শিক্ষিত হয়েছি, যোগ্য হয়েছি, কর্মক্ষেত্রে উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে, এবং আমরা কর্মক্ষেত্রে সমান যোগ্যতা নিয়ে আমরা দৌড়াচ্ছি, আমাদের আরো অনেক অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, অনেক পজিটিভ সেন্স রেখে কিন্তু আমাদের জয়ের জায়গাগুলোকে আর্ন করতে হবে। নারীদের প্রতি যে সমাজের যে একটা চেহারা আছে, সেইটা বদলাতে আসলে লেখালেখির মাধ্যমে কি করা যেতে পারে বা কি করা সম্ভব? আমি মনে করি লেখালেখির আসলে ওইভাবে তো আমরা সুযোগ পাচ্ছি না, বা যারা লেখালেখি করছেন তারা কিন্তু ভিতরে অনেক কিছু লিখে যাচ্ছেন। প্রতিবাদী নারী ও সমাজ একটা বই এসেছে আমার, এটা এর মধ্যে যে প্রতিবাদী নারী ও সমাজ, মানে নারী প্রতিবাদ ভিতর থেকে তার যে আত্মিক জায়গাটা থেকে সে কিন্তু একটা ডিভোশন নিয়ে তার প্রতিবাদের জায়গাতে যে না আমি আমার লক্ষ্যের কাছে পৌঁছাবো, কিন্তু করে সে কিন্তু অনেক কিছু যোগ্যতম জায়গাতে সে কিন্তু যেতে পারছে। কিন্তু এই জায়গাগুলোতে যাওয়ার পরেও যে প্রতিবন্ধকতাগুলো সে ফেস করছে, অনেক কিছু আমরা বলে দিচ্ছি যে তুমি যেন মেন্টালি প্রিপেয়ার থাকো যে প্রতিবন্ধকতাগুলো তোমার আসবে, আসার পরেও তুমি এটাকে ফেস করবে কিভাবে, ফেসটা খুব পজিটিভ কৌশলী ভাবে ফেসটা করতে হবে, কারণ এখানেও নারীকে জয়ী হতে হবে। নারী আজীবন কিন্তু জয়ী হয়েছে। চমৎকার বলেছেন। এটা এইভাবে ভালো লাগছিল আসলে কথাগুলো শুনে। আরো অনেক গল্প করব, আরো একটা বই নিয়ে গল্প করা বাকি আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের এই আয়োজনে। কথা বলছিলাম, আমাদের স্টুডিওতে আজকে আছেন কথা সাহিত্যিক এবং অধ্যাপক ডক্টর নাসরিন জেবিনের সাথে। চলে যাচ্ছে আবারও তার কাছে। যে আরেকটা বই যেটা বলছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও উপন্যাস, এটা নিয়ে একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। আমাদের খুব সাহিত্যের জগতে এমন একজন শক্তিশালী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই এটা জানি, কিন্তু এই দুঃখবোধটাও কাজ করে যে অন্য অন্য সাহিত্যিকদের উপরে যত চর্চা হয়েছে, যত উন্মোচিত হয়েছে তার প্রতিভাগুলো, হ্যাঁ তার প্রতিভা, তার সৃষ্টিশীলতা, তার যে ভিতর থেকে তিনি আসলে
কোন মতাদর্শের অধিকারী হয়ে কোন কোন ফোকাস কিভাবে উনি তার সৃষ্টির মধ্যে করেছেন, সেগুলো যেভাবে উন্মোচিত হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন শক্তিশালী লেখকও কিন্তু আছেন যিনি ওইভাবে ফোকাস কিন্তু হতে পারেননি। এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে আমরা যে সমাজ পরিবর্তনের কথা সবসময় বলছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মূল উপাত্তটাই ছিল কিন্তু নিম্ন বর্গের মানুষ, একেবারে নিম্ন অধ্যুষিত জীবনযাপন করছেন যারা, যে সকালে খেলে দুপুরে কি খাবে সে জানে না, দুপুরে কি খেলে রাতে কি খাবে সে জানে না। ওদের মধ্যে দেখবেন সন্তান যদি মারাও যায়, আমরা দেখেছি পদ্মা নদীর মাঝিতে তার বিখ্যাত উপন্যাস, যে সন্তান মারা গেল হাত পা ছুঁড়ে কতক্ষণ কান্নাকাটি করে আর কাজের পোটলাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে স্বাভাবিক জীবনে, কারণ এছাড়া তাদের কোনো উপায় নেই। তো এই জীবনগুলো আসলে নিয়ে তিনি চর্চা করেছেন। একেবারে জেলে পাড়া, কুমারপাড়া, তাঁতিপাড়া, না খেতে পারা যে জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার সাথে যে একত্রীভূত হয়ে যে তাদের সাথে সহবাস করার যে ব্যাপারটা, এটা কিন্তু অন্য লেখকরা এরকম করে করতে পারেনি যেটা উনি করেছেন। তাই সত্যনিষ্ঠভাবে ওদের জীবনগুলো কিন্তু উঠে এনেছেন, যে তাদের জীবনে কি ভালোবাসা আসে, কেমন করে আসে, তারা সন্তান হলে কি খুশি হয় কি হয় না, কেমন করে হয়, এরকম অনেক বিষয় আছে। এবং যখন আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলছে, ব্রিটিশ শাসনের পর্যায়গুলো কিভাবে তাদেরকে একসেপ্ট করছে না মানুষ, এবং পুরো ভারতবর্ষের জনগণ কিভাবে লড়াইগুলো করে যাচ্ছে, কিভাবে বস্ত্র সমস্যা হচ্ছে, কিভাবে লুটতরাজ হচ্ছে, কিভাবে ভেঙে পড়ছে সবকিছু, এগুলো যে সমস্ত কিছু রাজনৈতিকভাবেও যে তিনি অনেক সচেতন ছিলেন, নতুন একটা সমাজ তিনি কল্পনা করতেন, নতুন একটা মানে আমাদের সম্পদের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু একটা কনসেপ্ট আছে যে সুষম বন্টন নেই বলে কিন্তু আমাদের এত অব্যবস্থা, এটা ওনাকে অনেক পীড়িত করত। উনি ভীষণ চাইতেন। হ্যাঁ, তো আমার পিএইচডির টপিকও ছিল মানিকের সাবলটানের উপরে। আমি অনেক ওনার উপরে করেছি, তবে আমাদের কলকাতাতেও কোনো ওনার উপর সৃষ্টি খুবই কম, মানে ওরকম নেই, আমাদের দেশে তো নেই বললেই চলে, নেই বললেই চলে। কম ইনফরমেশন তার সম্পর্কে লিখতে গিয়ে তো অনেক রিসার্চ করতে হয়েছে, মানে ইনসিডেন্টগুলো বের করতে অনেক কষ্ট হয়েছে। কারণ আমি যখন পিএইচডি টপিকটা পছন্দ করেছি, আমাকে কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটির স্যাররা বলেছেন যে তুমি এটা টপিকটা বেছে নিও না, কারণ এটার উপর কোনো কাজ নেই যে তুমি কোনো হেল্প পাবে। আমি বলেছি যেটার উপর কাজ নেই আমি সেটাই করতে চাই। এর আগে কিন্তু গতবার আবার মানিকের যত ছোট গল্প আছে সব ছোট গল্পগুলোর একেবারে সাবলটান জীবনটাকে আমি নিম্নবর্গের জীবনটাকে তুলে এনেছি, যার জন্য আমি এমনও হয়েছে যে আমি এমন জায়গাতে কলকাতাতে গিয়েছি যে আজকে ফ্লাই করেছি, দুদিন পরে আবার আমি চলে এসেছি। পিএইচডি করার সময় এটা হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে, প্রচুর তার সে সমস্ত জায়গাগুলোতে আমার যেতে হয়েছে। এখনো পর্যন্ত আমি কিন্তু তার জীবনবোধের যে অনুসন্ধানী যে মানসিকতা তার কেমন ছিল, হ্যাঁ, তবে একটা কষ্ট লাগে যে দারিদ্র্যের সাথে বসবাস করেছেন, অর্থনৈতিক পীড়ন তাকে কিন্তু যন্ত্রণাদগ্ধ করেছে। দুটো বিষয় আমরা ভাবি হয়তো এই পীড়নটা না থাকলে এত সৃষ্টিও হয়তো করতে পারতেন না, আবার মনে হয় এই পীড়নটা আছে বলেই মানে না থাকলে হয়তো উনি লেখালেখিটা পারতেন, এটাও হয়তো মনে হয় ওনার জন্য আসলে খুব খারাপ লাগে। লেখালেখি প্রসঙ্গ থেকে যদি আপনার আরেকটা পেশার দিকে যেতে চাই, আপনি অধ্যাপনার সাথে যুক্ত আছেন অনেক বছর হয়ে গেল, সেই বিষয়ে ছোট্ট করে একটু শুনতে চাচ্ছি। আমি একটু বলতে চাই, এটা আমার বাবা আসলে শিক্ষক ছিলেন, আমার মা শিক্ষক ছিলেন, ভিতর থেকে আসলে শিক্ষকতা পেশাটার প্রতি অন্যরকম একটা মমত্ববোধ আছে, স্টুডেন্টদের সাথেই সহবাস। তো আমার একটা জিনিস আমি স্টুডেন্টদের মধ্যে করি, আমি যখন করিডোর দিয়ে যাই, প্রথম থেকে আমি এটা করেছি, আমার নাসরিন জেবিন আমার নাম, তো আমাকে সবাই ওখানে জেবিন ম্যাডাম বলেই জানে, জেবিন ম্যাডাম আসছে। তো ক্লাসে যখন আমি ঢুকি, এতটুকু অন্তত বাচ্চারা বুঝতে পারে যে আমি যাওয়ার সাথে সাথে জানালা দরজা ওরা বন্ধ করে দেয়, এবং আমি ঢুকে এটাই বলি যে আমি যদি একজন স্টুডেন্টও ক্লাসে দেখি, ইট ইজ এনাফ ফর মি, কারণ আমি শুধু পড়াতেই আসি, যার জন্য যার এই নেওয়ার দরকার আছে আমার লেকচারটুকু, যে আর কখনো পাবে না, তারাই শুধু আমার ক্লাসে থাকবে। অনেকে আছে আজকাল ক্লাসে কথা বলে, ডিস্টার্ব করে, হাসাহাসি করে, আমার ক্লাসে এটা কেউ চিন্তাই করতে পারে না। এবং আমি যখন বেলটা পড়ছি শুরু করছি, নন স্টপ 45 মিনিটস বলে জাস্ট বেলটা পড়ছে, তারপর আমি বেরিয়ে আসছি। তো এই যে ওরা সত্যি, আমি যেটা বলতে চাই, এই যারা এত ডিস্টার্ব করে তারা আবার এত মানে অন্য ক্লাসগুলোতে শুনতে চায় না, কিন্তু এই যে মন্ত্রমুগ্ধের মতো ওরা শোনে যে এই লেকচারটা মিস করলে, এই ঘটনাগুলো করলে আর পাবো না, তখন বলবে ম্যাডাম
আপনি পড়ান, আপনি পড়ালে আর পড়তে হয় না, দ্বিতীয়বার পড়তে হয় না। তো এটা একটা অ্যাচিভমেন্টের জায়গা যে শিক্ষকের সাথে মানে শিক্ষকের সাথে স্টুডেন্টের যে একটা অন্তর্যোগ ক্লাসের মধ্যে কিন্তু সেটা করতেই হবে, যে এটা করলে ওরা খুব সহজভাবে। আমি মনে করে একটা গল্প বলছি, আজকে গ্রামার পড়াচ্ছিলাম, এমন একটা চ্যাপ্টার যে খুব কঠিন, কিন্তু ওরা ওটা যেতেই চায় না, যে না এখানে ঢুকবো না, শুনবো না। আমি এমন করে তোমাকে পড়াবো যে তোমার মনে হবে যে তোমার আনন্দ লাগবে, এটা রসটা তুমি পাবে। তো যখন পুরোটা কমপ্লিট হয়েছে আমি বলেছি এখন আর জীবনে ভুলে যাবে? বলে না ম্যাডাম, ভুলে যাব না। এটাই একটা জায়গা, মনে হয় যে ওদেরকে আনন্দ দিতে পেরেছি, পারি। এবং এই যে চমৎকার সব অভিজ্ঞতাগুলো আপনার লেখালেখির জন্য অনুপ্রেরণা যোগায় সবসময় অবশ্যই, এবং ভবিষ্যতের জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। গল্প করতে করতে আসলে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার যদি এসিটিভির দর্শকের জন্য কিছু বলার থাকে। এসিটিভির দর্শক, এসিটিভিকে আমার অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার যারা দর্শকরা আছেন তাদের কাছে আমি এতটুকুই বলবো যে আপনারা বই পড়ুন। আগে কিন্তু অনেক মায়েরা বাচ্চাদের হাতে বই তুলে দিত, এখন আপনারা বাচ্চাদের হাতে বই তুলে দেন। বাচ্চাদের ফেসবুক থেকে বা এগুলো চর্চা থেকে পড়াশোনার সময় একটু দূরে রাখেন, কারণ এটা একটা সাংঘাতিকভাবে বাচ্চাদেরকে এডিক্ট করে ফেলছে। আমরা যেটা শিক্ষকরা সবসময় বা আমরা বলি সবসময়, এখান থেকে বেরিয়ে এসে হাতে বই তুলে দেন। বইয়ের মধ্যে কত কিছু আছে, কত ইতিহাস আছে, কত জীবনবোধ আছে, কত সততা সত্যতা আছে, যেটা বাচ্চা কিন্তু সেটা শিখতে পারবে এবং সেটা পরিবারের সমাজে সে ইমপ্লিমেন্ট করতে পারবে। এটা করবেন। অনেক অনেক ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এসিটিভির পর্দায় চোখ রাখবেন।